গলি নং 13, বন্ধ দরজার রহস্য। কলকাতা শহরের হট্টগোল আর ভিড়ের মাঝে এমন কিছু জায়গা লুকিয়ে আছে যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। উত্তর কলকাতার তেমনই এক সরু স্যাঁতস্যাঁতে গলি হল নীলমণি সরকার লেন। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। দুপাশে পুরনো নোনা ধরা দেওয়ালওয়ালা বাড়িগুলো একে অপরের গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, যেন কোনো গোপন কথা ফিস করে বলছে। এই গলির একদম শেষ প্রান্তে, যেখানে গলিটা একটা মস্ত বড় ড্রেনের কাছে গিয়ে আচমকা শেষ হয়েছে, সেখানেই দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ দোতলা বাড়ি, বাড়ি নম্বর 13। বাড়ির মালিক সুকোমল বাবু সস্তায় বাড়িটা ভাড়া দেওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। মধ্যবিত্ত চাকুরিজীবী সমীরণ বাবু কলকাতার আবাসন সমস্যার চাপে পড়ে অত সস্তায় অত বড় বাড়ি পেয়ে আর বিরক্তি না করে পরিবার নিয়ে উঠে এলেন। তার স্ত্রী অলকা এবং 12 বছরের ছেলে রনিকে নিয়ে তাদের ছোট সংসার। সুকোমল বাবু চাবি হস্তান্তরের সময় কেমন একটা আড়ষ্ট ভাব দেখাচ্ছিলেন। তিনি সমীরণ বাবুকে বারবার সতর্ক করে বললেন, দোতলার দক্ষিণ দিকের কোণের ঘরটা যেন সব সময় বন্ধ থাকে। ওটা আমার ঠাকুরদা স্বর্গীয় কালীকিঙ্কর বাবুর খাস কামরা ছিল। ওনার আত্মার শান্তির জন্য ঘরটা তালাবন্ধ রাখাই ভালো। আর হ্যাঁ, রাত 12টার পর ভুলেও যেন কেউ ওই ঘরের দরজার সামনে না যায়। সমীরণ বাবু আধুনিক মানুষ, এসব কুসংস্কারে বিশ্বাস করেন না। তিনি হেসেই উড়িয়ে দিলেন। ভাবলেন, বুড়ো মানুষের হয়তো কোনো মানসিক বাতিক আছে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল। নতুন বাড়ি গোছানোর ব্যস্ততায় অলকা আর সমীরণ বাবুর দিন কেটে যাচ্ছিল। রনিও তার নতুন স্কুল আর বন্ধুদের নিয়ে মেতেছিল। কিন্তু সপ্তাহখানেক পর থেকেই বাড়িটার পরিবেশ বদলাতে শুরু করল। পুরনো বাড়ি, তাই কাঠঠোকরা পাখির শব্দ বা ইঁদুরের দৌড়াদৌড়ি স্বাভাবিক। কিন্তু মাঝরাতে দোতলার সেই বন্ধ ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগল। মনে হতো যেন কেউ ভারী খাট টেনে নিয়ে যাচ্ছে মেঝের ওপর দিয়ে, কিংবা কেউ যেন দেওয়াল আঁচড়াচ্ছে নখ দিয়ে। অলকা প্রথমে ভাবলেন হয়তো পুরনো আসবাবপত্রে কাঠপোকা লেগেছে, কিন্তু শব্দগুলো ক্রমশ স্পষ্ট এবং ভয়ঙ্কর হতে শুরু করল। একদিন গভীর রাতে সমীরণ বাবু তৃষ্ণার্ত হয়ে জল খেতে নিচে নামছিলেন। দোতলার বারান্দা দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। সেই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে একটা ক্ষীণ নীলাভ আলো বেরোচ্ছে। তিনি ভাবলেন হয়তো ভুল করে ঘরের লাইট জ্বালানো রয়ে গেছে, কিন্তু চাবি তো সুকোমল বাবুর কাছে। কৌতূহলবশত তিনি দরজার চাবির ফুটো দিয়ে ভেতরে তাকালেন। যা দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো ইজি চেয়ার রাখা, আর সেই চেয়ারে একটা আবছা অবয়ব বসে আছে। অবয়বটার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু এক ধোঁয়াশা ছায়া। সেই ছায়াটা ধীরে ধীরে মাথা ঘোরাল এবং ঠিক সমীরণ বাবুর দিকেই তাকাল। ছায়ার কোনো চোখ ছিল না, কিন্তু সমীরণ বাবু অনুভব করলেন এক অতল হিমশীতল চাহনি তাকে বিঁধছে। তিনি ভয়ে আর্তনাদ করে উঠলেন। তার চিৎকারে অলকা আর রনি দৌড়ে এলো। অলকা এসে সমীরণ বাবুকে ধরলেন। কি হল, এমন চিৎকার করলেন কেন? সমীরণ বাবু ফ্যাকাশে মুখে শুধু সেই বন্ধ ঘরের দিকে আঙুল দেখালেন। কিন্তু অলকা যখন তাকালেন, তখন দরজার নিচ থেকে আর কোনো আলো বেরোচ্ছিল না। চারপাশে গভীর নীরবতা। অলকা ভাবলেন সমীরণ বাবু হয়তো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখেছেন। কিন্তু সমীরণ বাবু জানেন তিনি কি দেখেছেন। সেই রাত থেকেই বাড়ির বাতাস ভারী হয়ে উঠল। একটা পচা মাংসের গন্ধ সব ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। অলকা লক্ষ্য করলেন রনি দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। সারাক্ষণ কি যেন ভাবে, আর এক মনে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তাকে ডাকলেও সে সাড়া দেয় না। একদিন অলকা রনির ঘরে গিয়ে দেখলেন রনি বিছানায় বসে দেয়ালে আঁচড় কাটছে। তার আঙুলের নখ থেকে রক্ত পড়ছে। অলকা আতঙ্কিত হয়ে রনিকে জড়িয়ে ধরলেন। রনি তার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে হাসে। সেই হাসি রনির নয়, যেন অন্য কারো। সে ভাঙা ভাঙা গলায় বলল, ওরা আসছে মা, ওরা আমাকে ডাকছে। সেই রাতেই সমীরণ বাবু ঠিক করলেন, আর নয়, এই বাড়িতে কিছু একটা আছে যা তাদের ক্ষতি করতে চায়। তিনি সুকোমল বাবুকে ফোন করলেন, কিন্তু সুকোমল বাবুর নম্বরটা পাওয়া গেল না। উপায়ান্তর না দেখে সমীরণ বাবু স্থির করলেন তিনি নিজে গিয়ে সুকোমল বাবুর সাথে দেখা করবেন।
অলকা আর রনিকে একা রেখে যেতে তার মন চাইছিল না, কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তিনি অলকাকে বললেন, তুমি আর রনি নিচে থেকো, আমি সুকোমল বাবুর বাড়ি যাচ্ছি। ওকে আজ সব বলতে হবে। সমীরণবাবু চলে যাওয়ার পর অলকা আর রনি নিচে ড্রয়িং রুমে বসেছিলেন। অলকা মনে মনে জগন্নাথ দেবের নাম জপছিলেন। হঠাৎ করেই দোতলা থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হল। তারপর সেই চেনা খাট টেনে নিয়ে যাওয়ার শব্দ। অলকা ভয়ে জমে গেলেন। তিনি রনিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। রনি হঠাৎ বলে উঠল, মা, দাদু ডাকছে, আমাকে যেতে হবে। অলকা কিছু বোঝার আগেই রনি তার হাত ছাড়িয়ে দৌড়ে ওপরে চলে গেল। অলকা চিৎকার করতে করতে তার পেছনে দৌড়ালেন। রনি সোজা গিয়ে দাঁড়াল সেই বন্ধ ঘরের দরজার সামনে। তালাটা নিজে থেকেই খুলে মাটিতে পড়ে আছে। দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। অলকা দৌড়ে গিয়ে রনিকে ধরার চেষ্টা করলেন, কিন্তু অদৃশ্য একটা শক্তি তাকে পিছিয়ে দিল। তিনি দরজার সামনে থেকে রনিকে ডাকতে লাগলেন, রনি, ফিরে আয়, ওদিকে যাস না। কিন্তু রনি যেন মন্ত্রমুগ্ধের মতো ঘরের ভেতরে ঢুকে গেল। দরজাটা আবার সজোরে বন্ধ হয়ে গেল। অলকা দরজায় ধাক্কা দিতে লাগলেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও, রনি, রনি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। ঠিক তখনই সমীরণবাবু ফিরে এলেন। সুকোমলবাবু বাড়িতে ছিলেন না। প্রতিবেশী এক বৃদ্ধ তাকে বললেন, সুকুমবাবু তো গত পরশু মারা গেছেন। সমীরণবাবু যখন অলকার চিৎকার শুনলেন, তিনি বুঝতে পারলেন সর্বনাশ হয়ে গেছে। তিনি দৌড়ে ওপরে গিয়ে অলকাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু অলকা তখন পাগলের মতো দরজায় আঘাত করে যাচ্ছেন। সমীরণবাবুও নিজের পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলেন। একসময় দরজাটা ভেঙে গেল। ঘরের ভেতরে কোনো আসবাবপত্র ছিল না, না কোনো ইজি চেয়ার, না কোনো বিছানা। ছিল শুধু এক ভয়াবহ গন্ধ। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল রনি। তার চোখ দুটো একদম সাদা, আর মুখে সেই ভয়ঙ্কর হাসি। রনি সমীরণবাবুর দিকে তাকিয়ে বলল, তুমি তো দরজা খুলতে চেয়েছিলে বাবা, দেখো আমি খুলে দিয়েছি। সমীরণবাবু দেখলেন রনির পেছনের দেওয়ালে একটা বড় ফাটল ধরেছে। সেই ফাটল থেকে কালচে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র হাত। তারা রনিকে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সমীরণবাবু আর অলকা রনিকে বাঁচানোর জন্য এগিয়ে গেলেন, কিন্তু ফাটলের ভেতর থেকে এক জোরালো হাওয়া এসে তাদের ছিটকে ফেলে দিল। তারা দুজনে পড়ে গেলেন। যখন তারা চোখ খুললেন, তখন দেখলেন ফাটলটা বন্ধ হয়ে গেছে। ঘরটা একদম ফাঁকা, রনি নেই। অলকা আর সমীরণবাবু পাগলের মতো কাঁদতে লাগলেন। তারা সুকোমলবাবুর প্রতিবেশীদের ডেকে আনলেন। সবাই এলো, কিন্তু রনির কোনো হদিস পাওয়া গেল না। সেই বৃদ্ধ প্রতিবেশী বললেন, কালীকিঙ্কর বাবু খুব তান্ত্রিক ছিলেন। তিনি অমর হওয়ার জন্য একটা সাধনা করেছিলেন, কিন্তু তার ভুল হয়েছিল, তাই তিনি তার পুরো পরিবারকে এই ঘরে বলি দিয়েছিলেন। তার আত্মা আজও ওই ঘরে আটকে আছে, আর সে কাউকে ছাড়বে না। ওনার শেষ বংশধর সুকোমলবাবুকেও সে ছাড়েনি। অলকা আর সমীরণবাবু বুঝতে পারলেন তাদের ভুল ছিল যে তারা আধুনিকতার নামে পুরনো সতর্কবার্তা অবজ্ঞা করেছিলেন। তারা সেই বাড়ি ছেড়ে চলে গেলেন, কিন্তু আজও নীলমণি সরকার লেনের সেই 13 নম্বর বাড়িটা দাঁড়িয়ে আছে। তার দোতলার সেই দক্ষিণ দিকের কোণের ঘরটা আবার তালাবন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মাঝরাতে এখনও সেই ঘর থেকে খাট টেনে নিয়ে যাওয়ার শব্দ শোনা যায়। আর কেউ কেউ বলে এক কিশোর ছেলের আর্তনাদও নাকি শোনা যায়। সেই সরু গলি দিয়ে যাওয়ার সময় লোকে আজও ভয়ে গা শিউরে ওঠে। কেউ আর সাহস করে সেই অভিশপ্ত ঘরের দরজার কাছে যাওয়ার চেষ্টা করে না।